আপনারা 5 স্টার হোটেলে ইফতারি কোথায় করলেন, কে আপনাদের চাঁদা দিল, সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই। আপনারা রূপায়ণটার মধ্যে 2টা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন, আপনারা এই 8 মাসে এটা আপনারা এটা জবাব দিতে পারেন নাই। আপনাদের শোডাউন করলেন কোত্থেকে গাড়িতে, এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই। আপনারা কেন হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে, তারপরে আপনারা এটার নিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই। আনফরচুনেটলি টক শো থেকে আপনি কথা কইলেন, এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো? আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন, একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ, এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ, কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে? আমরা কি এটা একটা অ্যাডপ্ট করতে পারি না? আপনি কি জানেন না যে জো বাইডেনের তখন পারবেন, এখন পারতেছেন না কেন? জনাব সার্জিস আলম আপনাদের একজন নেতা, উনি যে 155টা গাড়ি নিয়ে ওখানে গেছেন, তার আগে হান্নান মাসুদও গাড়ি নিয়ে গেছেন, সেটাতে চাঁদাবাজি করছেন, সেটা অনেকেই বলতেছেন। আপনারা কি এটা তদন্ত করছেন? আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই। একটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে, পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা, বাবার টাকা। বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে। আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার 100 ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই। এরপরও বিএনপি কেমনে শত্রু হইলো এনসিপি, এইটার কারণটা কি? মানে বিএনপি কে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো? আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে, মানে তারেক রহমান থেকে ফখরুল ইসলাম আলমগীর, প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান, চাইতে থাকেন। গত 15 বছর চেয়েছেন, এখনো চান। একই উত্তর আপনারা দিয়ে গেছেন। আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন। আমরা দেখতেছি, আমরা যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি, তারা গ্রেপ্তার হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না, তারা সুখে শান্তিতে আসে। হচ্ছে আমাদের এইটাও আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন। যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে, গণ অভ্যুত্থানের ভাগিদার নিয়ে প্রশ্ন ওঠে, সবাইকে কিন্তু সমান সেটার অংশীদার তারা দাবি করে, খুব ভালো কথা। কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয়, তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এই গুটি কয়েক ছাত্রকে ধরে পড়তে হয় যে, এবং এই শত্রু বা তারা 15 বছরে কিছু পারে নাই, এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না, এটা জনগণের পক্ষ থেকেও যায়। আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলোর নিচে কমেন্ট গুলা দেখেন, কখনো যদি চোখে পড়ে, এখানে কিন্তু যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে, এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না, খুব গঠনমূলক ভাবেই কিন্তু লেখে। এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত 15 বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে, একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে। এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে, বা এনসিপি এই নতুন করে যে এটা বলে, ব্যাপারটা তা না। আরেকটা বিষয় হচ্ছে, এই শত্রু বা এই মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক দিক থেকে না। আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সহ আলোচক বলছিলেন, আমি 90 সালের গণ অভ্যুত্থানের একটা কথা বলছিলাম, উনি বলছেন 90 সালে তোমার বয়স কত ছিল, বেয়াদব, অপরিপক্ক, আদব কায়দা জানে না, তোমাদের বয়সে মানে এক একজনের, আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ চলা তোমাদের বয়সের বেশি। এই যে খাটো করে দেখা, এই যে হেয় করে দেখা, তো এটার প্রতিক্রিয়াতেও কিন্তু কিছু কথা চলে আসে না। ডক্টর জাবিন আসেন, আমরা একটু আমার ব্যর্থতা, আমি আপনার প্রশ্নটা আসলে বুঝাতে পারছি কিনা আমি জানি না। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত 13 বছর ধরে, স্পেসিফিকলি বললে যে 2012 সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে, দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা চাইতে একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে। এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনোদিন কোনো আড়াল নিতে পারে নাই। বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা, আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই। বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বলেই, শেখ হাসিনার এগেইনস্টে কথা বলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে। তার জন্য মামলা মোকদ্দমা, জেল জুলুম যত কিছু করছে, চা খাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে, অনেক জায়গার পরে। সে সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি, তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি, এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন। বিএনপি কিন্তু এই সুযোগটা পায় না। আমার প্রশ্নটা হচ্ছে, যেই বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া 3 জন মন্ত্রী হয় নাই, 3 জন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে।
তারা কিন্তু কোনো কিছু দখল করে না, তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া, এবং ইলেকশন যাওয়ার পর থেকে বিএনপিকে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন। আমি ছোট করে একটু বলি, আমার মাফ করবেন, আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে। আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার 100 ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই। এরপরও বিএনপি কেমনে শত্রু হইল এনসিপির, এইটার কারণটা কি? মানে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো? এখানে এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই। এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে। এই যে হাসিনা কিভাবে এই 3টা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল, তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক। কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে, গণতন্ত্র ফিরে আসবে, এটা তাদের একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা নির্যাতিত রাজনৈতিক দল। আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে। একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনের, একমাত্র শুধু সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কি রকম, এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর? এই যে এই নির্বাচন কমিশনার গুলা, বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাদের মন্ত্রিসভাগুলা কিসের উপর দাঁড়িয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে? এগুলো সংস্কারের কথা, এগুলোর বিরুদ্ধে কথা, প্রত্যেকটা সবসময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে, পরিবর্তন করা হবে। কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি, পথটা কি, তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না। যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে, হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, এবং সব সময় কিন্তু এটা একটু বাংলাদেশের ইতিহাসে প্রথম না, একটা দিয়েই শুরু হয়েছিল। কিন্তু এই পুঞ্জীভূত যে স্বৈরশাসকের 15 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম, একটা ধাপ পেরিয়েই কিন্তু সেদিকে গিয়েছে। এবং আমি একটু বলি, এবং বিএনপিকে যে এই শত্রু মনে করা না, আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে, যে মৌলিক কিছু সংস্কার হোক, তারপর নির্বাচন যে 2টা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে, এবং প্রত্যেকটা দল, নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে। এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছে, দেখেন, জি বলেন, শেষ করেন। যে বিচার এবং সংস্কারের কথা, যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে, এক একজনের ইভেন এমনও হয়েছে বিনা ভোটে, এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে 2টা শব্দের জন্য। তাহলে এই লেভেলের নির্যাতন, তারা ঈদে কেউ বাড়ি যেতে পারে নাই, সবগুলাকে ঘর ছাড়া, এরকম নির্যাতনের মধ্যে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার না চেয়ে, হাসিনার বিচার না চেয়ে, আওয়ামী লীগের বিচার না চেয়ে, আমি বলি, আমরা দুইজন, মানে আপনি আর আমি কি 2টা আলাদা দুনিয়াতে বাস করি? মানে আপনি যে এই শব্দটা বলতেছেন যে তারা হাসিনার বিচার না চেয়ে, আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে, মানে তারেক রহমান থেকে ফখরুল ইসলাম আলমগীর, প্রতিটা ভাষণে হাসিনার বিচার চাইতে থাকেন। গত 15 বছর চেয়েছেন, এখনো চান। মানে হাসিনার বিচার না চেয়ে এটা কোত্থেকে আসলো? বিচার কি শুধু এই খালেদ ভাই, বিচার চাইলে আর কি এদেশের বিচার হয়ে যায়? বিচার ব্যবস্থার কি অবস্থা? না, আপনি বিচার না চেয়ে বলতেছেন, সেটা কি? আমি বলি, গত এই হাসিনার প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয়ি দিয়ে তো দেশ ছাড়া করেছে আমাদের তো। এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা আনা, এবং আমরা কিন্তু বলছি না পুরো বিচারটা শেষ করতে হবে, একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়া। আইসিটি কি করছে? এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে। আপনি কি জানেন শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে, কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার্জশিট একদম কাছাকাছি চলে আসছে? এগুলি সবগুলি বিচার প্রক্রিয়ার অংশ, এবং সবগুলি বিচার শুরু হয়েছে আসলে। এবং সেটার দৃশ্যমান, আপনি দৃশ্যমান কি চান? দৃশ্যমান কি চান? কিভাবে বুঝবেন যে দৃশ্যমান হবে? আপনি যে বলছেন আমি আর আপনি 2টা আলাদা ভুবনে থাকি, সত্যি করে খালেদ ভাই, নির্বাচন নিয়ে শুধু নির্বাচন কিন্তু আমরা চাই না, ব্যাপারটা এরকম না। শুধু নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ, যে ধরনের বক্তৃতা, যে ধরনের প্রচার, যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে, একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে, আর তারা এসে বিচার করবে, এটা ছাড়া এই আওয়ামী লীগ যে 15 বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না, পিলখানা, শাপলা, 3টা অবৈধ নির্বাচন, তারপর এই গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট, মানে অন্য মাত্রার, এগুলোর বিচার, এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে? আমার তো মনে হয় না। যদি এরকম আমার মনে হয় আপনি শুনলে হয়তো দেখবেন যে এগুলো সবগুলি আছে,
এই কোনোটাই নাই তা না, এবং এর প্রত্যেকটা বিচার হইতেছেও, কিন্তু প্রত্যেকটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচার প্রক্রিয়া তো আদালতে শুরু হয় না, বিচার প্রক্রিয়া শুরু হয় তদন্তের মাধ্যমে, বিচার প্রক্রিয়া শুরু হয়। আমি খালেদ ভাই, আমি আপনাকে আরেকটা বলি, এই কিছুদিন আগে যে আমাদের ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো, এই 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 বিচারের এই বিএনপি পন্থী একজনকে ঢাকা মেয়রের ঘোষণা করা হলো আদালতের রায়। আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা 7 মাসের মধ্যে, 7 মাস আগে যে হাসিনা 15 বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থায় তৈরি করে 7 মাসের মধ্যে বিদায় নিল, আর 7 মাসে সব ওয়াশ হয়ে গেল, সবাই এইটা নিশ্চয়তা দিবে? আমি আপনাকে একটু শেষ করে, আমরা কিন্তু এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্কার চেয়েছি, এবং সবাই যে বলে, ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ, সব ঠিক আছে, কিন্তু এটার একটা স্পেসিফিক, আবার আমি বলছি, পন্থা পদ্ধতি, যে এই করলে বিচার হবে, এইভাবে এটা হচ্ছে, এতটুকু অগ্রগতি হয়েছে আইসিটিতে, এতটুকু হচ্ছে বা এরকম হবে। আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা, সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্দেহটা রয়ে যায় প্রত্যেকটা শহীদ। আমি একটু দুইটা বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে আপনার কাছে, আমার মনে হয় যে আপনারা এনসিপির পক্ষ থেকে যেখানে আইসিটি ট্রায়াল হচ্ছে এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেই মামলাগুলির আপনারা খোঁজ নিতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ, তার সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে। যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে, সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে দেওয়া হয়েছে, সেখানে নতুন বিচারক এসেছেন, এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এগুলি পুরনো কেউ নাই। জনাব সার্জিস আলম, আপনাদের একজন নেতা, উনি যে 155টা গাড়ি নিয়ে ওখানে গেছেন, তার আগে হান্নান মাসুদও গাড়ি নিয়ে গেছেন, সেটাতে চাঁদাবাজি করছেন, সেটা অনেকেই বলতেছেন। আপনারা কি এটা তদন্ত করছেন? আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই। আমরা একটা চিঠি দেখছি ফেসবুকে, আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন, মনে হচ্ছে যে এটা ছেলে খেলা। একটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে, পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা, বাবার টাকা। আপনারা এটা কিছু বলতেছেন না, কোন রকম তদন্ত করতেছেন না, আপনারা বলতেছেন যে আমরা। খালেদ ভাই, গত এই ঈদের আগে এই সার্ভিসের ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি, টকশোতে গিয়েছি, প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি, এবং এটার প্রশ্ন জবাবদিহি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন, এনসিপি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। আমাকে একটু শেষ করতে দেন। যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদবাক্য হবে। আমরা সবাই কিন্তু এখানে, যেহেতু এটা একটা কালেকটিভ নেতৃত্বের একটা দল, এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, গণমাধ্যমের সাথে কথা বলছি, আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট, এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে। আপনারা 5 স্টার হোটেলে ইফতারি কোথায় করলেন, কে আপনাদের চাঁদা দিল, সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই। আপনারা রূপায়ণটার মধ্যে 2টা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন, আপনারা এই 8 মাসে এটা আপনারা এটা জবাব দিতে পারেন নাই। আপনাদের শোডাউন করলেন কোত্থেকে গাড়িতে, এটারও জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই। আপনারা কেন হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে বললো, আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে, তারপরে আপনারা এটার দিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই। আপনারা বিবৃতি দেন না এমন না, কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন। জনাব নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি, এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি। টকশো থেকে আপনি কথা কইলেন, এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো? আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন, একটা নতুন, আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ, এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ? কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে? একটা নতুন বন্দোবস্ত আনছেন, একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের। খালেদ ভাই, বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত, তাহলে বোধহয় বিবৃতি দেওয়া হতো। আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন, আপনি খেয়াল করে থাকবেন। এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায়সারা ভাবে ফেরানো যাবে না, এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে। এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি। শুধু বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এই গত 53 বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না। এবং আমরা জন্ম নেওয়ার আগে থেকেই এই আলোচনা, আপনি যে 8 মাস বললেন, জন্ম নিয়েছে 1 মাস আগে, এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম, এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি। আপনার একটা জিনিস, একজন ব্যক্তি একটা রাজনৈতিক দলের 1-2 জন কিছু করবে, সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায়সারা হওয়া যাবে না। বরং আমাদের
আমাদের হোমওয়ার্কটা হচ্ছে, আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায়, যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য। বিএনপি এবং এই যেসব রাজনৈতিক দল স্টাবলিশ ছিল, তারা কি শোডাউনের রাজনীতি করে নাই? তারা কি পেশি শক্তি দেখায় নাই? তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন জায়গায়? এটা তো আপনি অনেক অভিজ্ঞ, আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতা। আমি বলি, আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব, যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে। বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায় সারা ভাবে আমরা মুক্তি পেতে পারবো না। এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে, কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায়। এবং এই ইফতারের কথা এবং রূপায়ণ টাওয়ারের অর্থের কথা আমরা বারবার বলেছি, সেটা টকশো অন্যতম মাধ্যম বাংলাদেশের। ভাই এটা কোনো অসুবিধা নাই, কারণ আমরা মনে করেছি লিখিত কোনো কথা বলছেন না কেন? নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ণ টাওয়ারের টাকাটা অমুক জায়গা থেকে পাই, একটু বলতে অসুবিধা কোথায়? আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে দমন পীড়নের কালচার এই বিগত দশকগুলাতে ছিল, আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে? আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না, পুরো সেন্টেন্সটা একটু শেষ করি। আপনাকে মনে হয় যে দমন পীড়নের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে ছিল, আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল, ডোনেশন দিল, সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলো সৃষ্টি করে রেখেছে? একটা সামান্য ফেসবুকে একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, সেখানে আপনি মনে করেন যে আমরা আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব? আর শুধু কি একটা রাজনৈতিক দল, শুধু এনসিপি? আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময়। আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন। এটা আমার একটা আশা। আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থদান মানে ডোনেশন, এটা কি এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করব বা যেভাবে আমাদের ডোনেশন কালেক্ট করব, এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনি তো উন্নত দেশে থাকেন, ওখানে পলিটিক্যাল পার্টিগুলোতে কিভাবে মেইনটেইন হয়, সেখানে কিভাবে মেইনটেইন পরিষ্কার? আমরা কি এটা একটা অ্যাডপ্ট করতে পারি না? আপনি কি জানেন না যে জো বাইডেনের তখন পারবেন, এখন পারতেছে না কেন? তখন পারবেন, এখন পারতেছে না। মাত্র 1 মাস হয়েছে, শুরু থেকে এটা করে নিলেন না কেন? যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম যে তাজনুবা আমাকে 5 টাকা চাঁদা দিচ্ছে, সেটা আগে দেখাই দিতাম। এই জন্য আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই, আমরা করেছি। আমাদের এই এবং আপনি বিএনপি আওয়ামী লীগের মতো আরেকটা পলিটিক্যাল পার্টি করতেছেন না, এটা আপনি এত তাড়াতাড়ি 1 মাসে আপনি আমি 1 মাসে বুঝতে পারি সেটা বলে না। সবাই বলে যে মর্নিং শো দা মর্নিং অলওয়েজ নট শো দা দিস। এবং আমি আপনাকে বলি যে আমরা জুলাই আগস্টে গণ অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল আসলো, এরপর জাতীয় নাগরিক কমিটি, এরপর হচ্ছে আমরা দল গঠনে কাজ দিলাম। এবং আমরা কিন্তু এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা না, এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে। এবং আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই, এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে, এখানে চিকিৎসক আছে, আইনজীবী আছে, ব্যবসায়ী আছে, এবং আমি একটু শেষ করি, এখানে কিন্তু প্রকৌশলী আছে, এখানে টিচার আছে, সাংবাদিক আছে, এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে। এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয়, এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলউইশাররা দিয়ে থাকেন। এখন এগুলো যে আমরা প্রকাশ করব, আমাদেরকে কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব, আপনি হয়তো 1 মাসে পারতেন, আমরা এটা পারি নাই। এটা আমাদেরকে সময় নিয়ে আমি একটু বলি, ডক্টর জাবিন ঘোষণা দিয়ে যেমন ধরা যায়, আবার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাঁদা দেন, কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই চাঁদা দেওয়ার ক্ষমতা আছে, সামর্থ্য